আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। বন্যায় দেশের বিভিন্ন স্থানে খাদ্য বিদ্যুৎ সংকট তলিয়ে গেছে চট্টগ্রামের ৭ উপজেলা। সেতু ধসে বিচ্ছিন্ন বান্দরবান রাঙামাটি, কাজ করছে সেনাবাহিনী। বছরে ৫০০ কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে চিকিৎসা করাতে। রোগীদের আস্থা ফেরাতে চিকিৎসকদের আন্তরিক আহ্বান প্রধানমন্ত্রীর। দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ যুদ্ধ না করলে দেশ এখনো পাকিস্তান থাকত, মন্তব্য স্পিকারের। ৭১-এ বিতর্কিতদের ক্ষমা চাইতে বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন জাতির সামনে, তাদেরকে ক্ষমা চাইতে হবে। এবং সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে কাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, রাতে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চট্টগ্রামের ৭ উপজেলার অসংখ্য গ্রাম তলিয়েছে বন্যার পানিতে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে পার্বত্য অঞ্চলের অনেক এলাকায় পাহাড় ধস ও সড়ক ভেঙে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে বৃষ্টি কমায় বেশ কিছু অঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত সপ্তাহে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফুলে ফেঁপে উঠেছে শঙ্খ ও ঢোল নদী। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। স্থগিত করা হয়েছে এই বিভাগের আজকের এইচএসসি পরীক্ষা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলার ৭ উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে স্থানীয়দের অভিযোগ, টানা ২ দিন ধরে পানিবন্দী থাকলেও পর্যাপ্ত সরকারি সহায়তা এখনো পৌঁছায়নি। উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে এবং ইতিমধ্যে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। চট্টগ্রাম কক্সবাজারের পাশাপাশি পানির নিচে তলিয়ে রয়েছে পার্বত্য ৩ জেলার বিভিন্ন অঞ্চল। তবে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত না হয় খাগড়াছড়ির চেঙ্গি, মাইনী নদীর পানি নামতে শুরু করেছে। রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ভারতের মিজোরাম থেকে আসা পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে রাইখং নদী। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আবারও জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধসে রুমা, বোয়াইনছড়ি ও রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে মৌলভীবাজারের আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার রাজানগর ও কমলগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। ধলই নদীর পানি বেড়ে যাওয়ায় লোকালয়ে প্রবেশ করেছে বন্যার পানি। প্রত্যেক বছর আমরাও বাজারের অবস্থা দেখুকা, বাজারও তাকে গোলা পানি বুঝছেন নি, আমরা আর মাল সাবানা সব নষ্ট। কোনো ব্যবস্থা শুনি টেন্ডার হয়েছে কিন্তু কাজ হয় না। তারা বাঁধ দেয় না, আমরা দেখি আমরা হই, আমরা উপরে তারা আরো রাগ করে। হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি কমলেও বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কাটেনি। নতুন করে প্লাবিত হয়েছে জেলার কয়েকটি নিম্নাঞ্চল। ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে রংপুরের পীরগঞ্জ, যশোরের বেনাপোল ও দিনাজপুরের হিলির নিচু এলাকা। আগে পানি যাওয়ার জন্য যথেষ্ট জায়গা ছিল, পানি নিষ্কাশনের ব্যবস্থা। আমাদের পাশে একটা নালা ছিল, নালা দিয়ে নদীতে পানি নামতো, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান ঘরবাড়ি হওয়ার কারণে আমাদের নালাগুলো ভরাট হয়ে গেছে। আবাদি জমিগুলো ডুবে গেছে, মানুষের গরু ছাগল নিয়ে খুবই যন্ত্রণা হয়ে যাচ্ছে। এদিকে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হয় সুনামগঞ্জের সুরমা নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে। নোয়াখালীর ডাকাতিয়া, সিলেট অঞ্চলের মেঘনা, নেত্রকোনার সোমেশ্বরী এবং তিস্তা নদীর নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে সেসব অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আব্দুল হামিদ, RTV।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া পদুয়া এলাকার একটি সেতু ধসে বান্দরবান রাঙামাটির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কের দুপাশে আটকা পড়েছে বান্দরবান রাঙামাটি ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স সহ বহু যানবাহন। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বন্যা কবলিত এলাকার সবকিছু প্রধানমন্ত্রী তারেক রহমান তদারকি করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যা কবলিত এলাকায় বিএনপির অঙ্গ সংগঠন কাজ করছে বলেও জানান। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন 5টি জেলায় আগামী 16 জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান মাহাদি আমিন। 16 জুলাই আবার আমি রিকনফার্ম করছি, আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ যেসব জেলাগুলো রয়েছে সব জায়গাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। সুতরাং 16 জুলাই পর্যন্ত আর কোনো এইচএসসি পরীক্ষা হবে না। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা ফার্দার জানাবো। সরকারি সহায়তা দেওয়ার জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষ মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের হয়তো এখনও যায়নি। প্রধানমন্ত্রী নিজেই কাজের অগ্রগতি নিয়মিত তদারকি করেন, তাই অনিয়মের কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আমাদের অফিসার রয়েছে, যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেই ধরনের কৃষকই হোক, হোক সে মৎস্য, হোক সে সবজি চাষ, হোক সে ধান, হোক সে নারিকেল চাষ, সুপারি চাষ, ইভেন পান চাষ, সবাইকে কিন্তু আপনারা জানেন আমরা তাদেরকে কৃষি কার্ডের মধ্যে আমরা ইন করিয়ে ফেলছি। চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায় যেসব পরীক্ষা বন্ধ রাখা হয়েছে যথাসময়ে তাদের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সাভারে গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। এই সময় তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে, তবে নিয়ম বহির্ভূত কোনো কাজ করা হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। দুর্যোগ এলাকা রয়েছে যেখানে বন্যা কবলিত হয়েছে, যেখানে আমাদের লোকাল প্রশাসন পরীক্ষা নিতে পারছে না, তারা সেইভাবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে আমরা সেই এলাকায় পরীক্ষা বন্ধ করে দিচ্ছি এবং পরবর্তীতে অবশ্যই নিতে হবে, তাতে একই সাথে এবং সারা বাংলাদেশে পরীক্ষা চলছে, শুধু দুর্যোগ এলাকায় বন্ধ রয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজার ভাঙ্গা ব্রিজ এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজার থেকে হেমায়তপুর পর্যন্ত মহাসড়কের পাশে ফেলে রাখা ময়লার ভাগাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃক্ষরোপণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বর্ষা মৌসুমে এটা প্রত্যেক বছরই হয় এবং আমাদের মেনটেনেন্সের টাকা থাকে সব ডিপার্টমেন্টেরই। বৃষ্টির পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে এগুলো আমরা সংস্কার করব এবং জলাবদ্ধতা কম হওয়ার জন্য আমরা অনেক পূর্বে থেকেই ক্ষমতায় আসার পরেই আমরা ড্রেনেজগুলো পরিষ্কার করার জন্যে এবং পানি নিষ্কাশনের মুখগুলো যাতে পরিষ্কার থাকে এ ব্যাপারে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং প্রশাসন যৌথভাবে আমরা প্রায় 3 মাস আগে থেকেই কাজ করছি। চিকিৎসার জন্য একটি বড় সংখ্যা বিদেশে চলে যাচ্ছে, তাদেরকে আস্থায় ও বিশ্বাসে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, উপজেলার প্রতিটি হাসপাতালকে 51 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট করার উদ্যোগ নিয়েছে সরকার। শিশুদের বিশেষায়িত চিকিৎসার লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যে 5 জেলায় 1000 বেডের হাসপাতালের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিডিপির 1% অধিক
স্বাস্থ্য খাতে বরাদ্দ পেয়েছে। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেশের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। জবাবে বিদ্যমান সমস্যা সমাধানের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই অসুস্থ অবস্থায় মা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা ও নার্সিং সেবা প্রদান করায় ঢামেকের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনোভাবেই মেডিকেল কলেজটি পরিচিত। স্বাস্থ্য খাতে এবারের বাজেটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন 1 লাখ স্বাস্থ্যকর্মী ও 25,000 মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, সবগুলো চালু হলে বাচ্চাদের জন্য 1000 বেডের হসপিটাল আমরা টার্গেট করছি ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো চালু করব। এটাতে যেটা হবে, স্পেশালাইজড কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না। প্রধানমন্ত্রী বলেন চিকিৎসায় গবেষণা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান সরকার প্রধান। প্রতি বছর বাংলাদেশ থেকে $5 বিলিয়ন চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা, কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না। দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 2টি ছাত্রী হোস্টেলের। খোঁজ নেন হোস্টেল ভবন নির্মাণের ব্যবস্থাপনা সম্পর্কে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। প্রাকৃতিক ও রাজনৈতিক সহ যে কোনো দুর্যোগে সেনাবাহিনী দেশের মানুষের পাশে থাকবে বলে আশা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে মেজর জিয়া বিদ্রোহ না করলে বাংলাদেশ এখনও পাকিস্তানের অংশ থাকত বলে মনে করেন তিনি। আর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য ও বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক আলোচনার আয়োজন করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়া। কমোডর সৈয়দ মিসবাউদ্দিন বাঙালির মহান মুক্তিযুদ্ধ সহ দেশের কঠিন সময়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মন্তব্য করে এখনও পাহাড়ে শান্তি রক্ষায় এই বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান সামরিক সদস্যরা। পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্বাধীনতা বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। যারা 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীনতার ঘোষণা দিতে শেখ মুজিবুর রহমানকে আহ্বান জানালেও সাড়া দেননি বলে অভিযোগ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের কারণেই দেশের স্বাধীনতা এসেছে বলে মনে করেন তিনি। পাক বাহিনী মেশিনগান, মর্টার, কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এমনই এক মহেন্দ্রক্ষণে জনগণের পক্ষে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই রেজিমেন্ট আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশ ইতিহাস লেখা হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। শেখ হাসিনা সহ পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বিকেলে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত নারীর অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইতোমধ্যে শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং তার সাজা ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও অনেক স্বৈরাচারের বিচার সম্পন্ন হয়েছে।
যারা বিদেশে পালিয়ে রয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। শেখ হাসিনার বিচার হয়েছে, সাজা হয়েছে, আরো অনেক স্বৈরাচারীদের সাজা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যে সকল দেশের তারা পালিয়ে আছে সেই সকল দেশের সাথে আমরা কথা বলছি। আমরা খুব কূটনৈতিক যে সকল কাজ সেই কাজ চলমান আছে। ইনশাআল্লাহ তাদেরকে ফেরত এসে এই বাংলাদেশের 17 কোটি মানুষের সামনে তাদের বিচার সম্পূর্ণ হবে। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিলে কি পরিণতি হয় সাম্প্রতিক ইতিহাস থেকে তার শিক্ষা গ্রহণ করতে হবে। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে 4 দফা দাবিতে 11 দলীয় ঐক্যের সমাবেশে এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথার ফুলঝুরি নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চায় জনগণ। এ সময় সীমান্তে উত্তেজনা, হত্যা ও পুশ ইন বন্ধের বিষয়ে সরকার মুখে কুলুপ এঁটেছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগকেও মানুষ এখন আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে 24-এর গণ অভ্যুত্থান বিষয়ক থিম সং প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রকে নিরাপদ রাখতে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জুলাই যোদ্ধারা সহ শহীদ পরিবার। তারিখ এবং দিনক্ষণ দিয়ে ফেরত আসতে চাচ্ছেন, অনেকেই ফুলের মালা নিয়ে অপেক্ষা করবেন বলেছেন। আমরাও ফুলের মালা একটা নেব, কিন্তু সেই ফুলের মালাটা তৈরি হবে ম্যানিলা রোপ নামে একটা বিশেষ দড়ি দ্বারা, সেইটি তার গলায় পরানোর জন্য। আওয়ামী লীগ সংগঠন হিসেবে যে অপরাধগুলো করেছে সেই বিষয়ে জোর তদন্ত চলছে। আমরা আশা করি ইনশাআল্লাহ খুব শিগগির আওয়ামী লীগ সাংগঠনিক হিসেবে বিচারের সম্মুখীন হবে। আগের সরকার ভোট চুরি করত, এই সরকার ভোটের ফলাফল চুরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চাঁদপুরে শহরের বায়তুল আমিন শপথ চত্বর মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 6 মাস অতিবাহিত হলেও একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি। দ্রুত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অতীতের সরকার ভোট চুরি করত, কিন্তু এই সরকার ভোটের ফলাফল চুরি করেছে। সরকার যে 1 কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি যেন বেকারদের মধ্যে ইতিমধ্যেই 6 মাসে সরকার 6 মাস অতিবাহিত হলেও এই 10 লাখ কর্মসংস্থান নিশ্চিত করার কথা থাকলেও এখনো পর্যন্ত একটা কর্মসংস্থানও নিশ্চিত করা হয় নাই। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 784টি শিশু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 84টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 702। এই সময়ে 660টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 528টি শিশু। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রওনক খান।
শনিবার বিকেলে তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মিডিয়া লিমিটেডের কার্যালয়ে আসেন সাবেক এই ফুটবলার। এ সময় শিশুদের সাথে আনন্দঘন সময় কাটান তিনি। বাচ্চাদের স্বাস্থ্য ও প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। এ সময় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তা তৈরির এই কার্যক্রমের প্রশংসা করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জাঁকজমকপূর্ণ আয়োজন, আলোকসজ্জা আর নতুন প্রজন্মের স্বপ্নকে ঘিরে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2026-এর গ্র্যান্ড ফিনালে। সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সামাঞ্জার সাইদের মাথায় ওঠে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। আগামী 9 আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ডের 75তম আসর। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন সামাঞ্জার সাইদ। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানার আপ লাবিবা মঞ্জুর। Bangladesh, and আমার ফ্যামিলিতে আমার মা, আমার বাবা. My mom is a doctor and my father is a businessman, and আমার family is very cultural. আমরা গান নাচ করতে খুবই ভালোবাসি. More than the weight of the crown, it's the weight of the responsibility this crown holds. I'm very excited. I'm very happy that আমার এত hard work paid off, and now I'm excited to lead our nation. রাজধানীর পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন 180 ফুট এশিয়ান হাইওয়ের পাশে সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের পূর্বাচল ভ্যালি প্রকল্পে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন হয়েছে। শনিবার বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটির সদস্যদের কাছে প্লট হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটি জানায়, নৌবাহিনী প্রকল্পটিতে প্রায় 1000 প্লট ক্রয় করেছে এবং নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে প্লট বুঝিয়ে দেওয়া হচ্ছে। আধুনিক নাগরিক সুবিধা সম্পন্ন স্মার্ট টাউনশিপ হিসেবে প্রকল্পটির উন্নয়ন কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।